সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম। আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র জুমার দিনের জুমার শুভেচ্ছা, জুম্মা মুবারক। দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। মার্কিন আমেরিকা ও ইরানের মধ্যে যে শান্তি আলোচনা চলছিল তার আড়ালে আসলে হত্যার কোনো পরিকল্পনা ছিল কি না, এই প্রশ্ন আমি আপনাদের সামনে তুলছি। কারণ এই কারণে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে বেরিয়েছে ইরানের শান্তি আলোচক, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং স্পিকার মোহাম্মদ বাগের খালিবাফকে হত্যার প্রচেষ্টা চালিয়েছে কয়েক দফায় ইসরায়েল। তবে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে আমেরিকার কর্মকর্তারা ইরানকে সতর্ক করেছিলেন বা আরো কোনো দেশের মাধ্যমে ইরানকে এই বার্তা দিয়েছিলেন যে ইসরায়েল ইরানের প্রধান দুই আলোচক বাকের কালিবাফ এবং আব্বাস আরাকচিকে হত্যা করতে পারে। বন্ধুরা, এই প্রেক্ষাপটে যেদিন ইসলামাবাদে শান্তি আলোচনায় গিয়েছিলেন ইরানের প্রতিনিধি দল, তখন পাকিস্তান তার যুদ্ধ বিমান দিয়ে ইরান সীমান্ত থেকে ইসলামাবাদ পর্যন্ত স্কট নিয়ে আনে। আবার পাকিস্তান থেকে তেহরানে ফিরে যাওয়ার সময়ও স্কট দিয়ে ইরানি প্রতিনিধি দলের বিমানকে সীমান্ত পার করে দেওয়া হয়। বন্ধুরা, এখানে কি শেষ কথা? তারপরে কিন্তু আরো অনেক ঘটনা ঘটছে। ইরানের আকাশ সীমায় প্রবেশের পর ইরানের বিমান কি নিরাপদ ছিল? তারপরে কি হয়েছিল? এমনকি সুইজারল্যান্ডের ব্যাপারে ব্রাজিলের আন্তর্জাতিক সম্পন্ন সাংবাদিক পেপে এক্সকোবার তিনি তার একটি বক্তব্যে দাবি করেছিলেন, একটি প্রতিবেদনে দাবি করেছিলেন যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনিরকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। এইরকম অনেক জায়গায় দেখা যাচ্ছে ইসরায়েলের ব্যাপারে রিপোর্ট বের হয়েছে। এই খবরগুলো যদি সত্যি হয়, তাহলে বলতে হবে আমেরিকার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ইসরায়েল শান্তি আলোচনা বানচাল করার জন্য চেষ্টা করতেছে। বন্ধুরা, এই জায়গায় একটা প্রশ্ন আছে, তাহলে যুদ্ধক্ষেত্রে আমেরিকা ও ইসরায়েল মিত্র হলেও আলোচনার টেবিলে কি তারা ভিন্ন মত পোষণ করে থাকে? এই প্রশ্নটা স্বাভাবিকভাবে এসেই যায়। সুপ্রিয় দর্শক, এই বিষয়টা নিয়েই এখনকার ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো, প্রধান কথাগুলা বলবো। আর এর সাথে ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানাজা ও বিদায় অনুষ্ঠান কার্যক্রম নিয়েও কথা বলবো। আনুষ্ঠানিকভাবে সেই কার্যক্রম শুরু হয়েছে, আর এই বিষয়টা নিয়েও কিছু কথা আপনাদের সামনে বলতে চাই বা বলবো। দর্শক, আশা করছি আপনারা আজকের এই আলোচনা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। ভিডিওটি আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় যাই। শহীদ সর্বোচ্চ নেতা বিদায় অনুষ্ঠান নিয়ে প্রাথমিকভাবে কিছু আলোচনা আপনাদের সাথে করি। প্রথমেই ইরানের শহীদ সর্বোচ্চ নেতা সাইয়েদ আলী খামেনির বিদায় অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সে সম্পর্কে কিছু কথা বলি, তারপরে মূল আলোচনায় যাব। বন্ধুরা, গত রাত অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে ইরানের শহীদ সর্বোচ্চ নেতার প্রতি সম্মান জানানো। গত রাতে অর্থাৎ 2 জুলাই বৃহস্পতিবার রাতে আয়াতুল্লাহ আলী খামেনির লাশের কফিন এবং তার সাথে যারা শহীদ হয়েছিলেন নারী, পুরুষ, শিশু ও তাদের কফিন আনা হয়। এই কফিন রাখা হয়েছে ইরানের রাজধানী তেহরানে, যে জায়গায় প্রধান জুমা বা ঈদের জামাত হয়, গ্রান্ড মুসল্লায়, সেই জায়গায় রাখা হয়েছে। গত রাত থেকেই লোকজন তাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানানো শুরু করেছেন। এরই মধ্যে আফগানিস্তান থেকে শুরু করে বিভিন্ন দেশের প্রতিনিধি দল ইরানে পৌঁছেছেন। তারা সর্বোচ্চ নেতার প্রতি, তার পরিবার পরিজনের প্রতি এবং তার সাথে যারা শহীদ হয়েছিলেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছেন। বন্ধুরা, আজ শুক্রবার, সেখানে জুমার নামাজ হবে। ব্যাপক সমাগম হয়েছে। যেহেতু জুমার প্রধান জামাত এই গ্রান্ড মুসল্লায় হয়, সেই ক্ষেত্রে অনেক লোকের উপস্থিতি ঘটবে। তারা সবাই সম্মান ও শ্রদ্ধা জানাবেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
এরই মধ্যে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, সর্বস্তরের দলমত নির্বিশেষে ধর্ম, বর্ণ, বয়স, শ্রেণী, পেশা সমস্ত সব কিছুর ঊর্ধ্বে উঠে সব ধরনের মানুষকে এই সম্মান, সত্তা এবং বিদায় জানানোর অনুষ্ঠান উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন। বন্ধুরা, তিনি বলেছেন, এর মধ্যে দিয়ে সাম্রাজ্যবাদী শক্তি, আগ্রাসী শক্তি, আমাদের প্রাণপ্রিয় সর্বোচ্চ নেতাকে যারা হত্যা করেছেন তাদের প্রতি কঠোর বার্তা দেওয়া হবে। তাদের আগ্রাসনের মুখে, তাদের হামলার মুখে, তাদের হত্যাকাণ্ডের মুখে আমরা ইরানি জাতি এক ও অভিন্ন ও ঐক্যবদ্ধ। আমরা কখনো পিছু পা হইনি, হব না। এই ঐক্য শত্রুদের সামনে তুলে ধরার জন্য দেশের সর্বস্তরের মানুষকে এই জানাজা নামাজ এবং শেষ বিদায় অনুষ্ঠানে আসার এবং অংশ নেওয়ার জন্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান আহ্বান জানিয়েছেন। বন্ধুরা, রাশিয়া থেকে শুরু করে প্রায় 30টি দেশের প্রতিনিধি দল এখন পর্যন্ত ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। ইরানের সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে প্রায় 100টি দেশের প্রতিনিধি দল এই জানাজার নামাজে বা বিদায় অনুষ্ঠানে অংশ নিতে আসবে বা যাবে। আমাদের বাংলাদেশ থেকেও প্রতিনিধি দল যাচ্ছে, জাতীয় সংসদের স্পিকার যাচ্ছেন, বিরোধী দল অর্থাৎ জামাতের নেতারা যাচ্ছেন, এনসিপি নেতারা যাচ্ছেন, আরো বিভিন্ন পর্যায়ের লোকজন ইরানের রাজধানী তেহরানে যাচ্ছেন। সারা বিশ্ব থেকে এইভাবে মানুষ আসবে, যাবে। ইরান সরকার ঘোষণা করছে তেহরানে অন্তত 2 কোটি লোকের উপস্থিতি ঘটবে এই জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে। সেইভাবেই ইরান সরকার সমস্ত ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করছে। এমনকি 7 তারিখে সম্ভবত তেহরানে বিমানের ফ্লাইট নিষিদ্ধ করা হয়েছে। যাই হোক, সর্বোচ্চ নেতার প্রতি সারা বিশ্বের মানুষের যে ভালোবাসা ছিল সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। সেই ভালোবাসা, শ্রদ্ধার অংশ হিসেবেই বিপুল সংখ্যক মানুষ সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসবেন। ইরানের সর্বোচ্চ নেতার জানাজা হবে ইরানের রাজধানী তেহরানে, তারপরে ইরাকের বাগদাদে, কারবালায় এবং নাজাফে, তারপরে সর্বশেষ তার যাত্রা হবে মাশহাদে, অর্থাৎ যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই মাশহাদ শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মাশহাদ শহরে যে ইমাম রেজার মাজার আছে, সেই মাজারে ইমাম রেজার কবরের পাশেই তাকে সমাহিত করা হবে। বন্ধুরা, আমি সেই মাশহাদের ইমাম রেজার মাজারে না গেলেও আমি ভিডিওতে দেখেছি, আবার এই সম্পর্কে অনেক খুঁজও নিয়েছি। এর বিরাট মাশাল কমপ্লেক্স সেখানে আছে। একসাথে 1 লাখের বেশি মানুষ নামাজ পড়তে পারে। না দেখলে কল্পনা করা যায় না, আপনারা কল্পনা করতে পারবেন না। যেমন দর্শনীয় ইসলাম, তেমনি ইমাম রেজার মাজারে মানুষের প্রচন্ড ভিড় থাকে প্রতিদিন। কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে শিয়া মাযহাবের লোকজন সেখানে আসে। এছাড়াও প্রচুর পর্যটক আসেন ইমাম রেজার মাজার দেখার জন্য। যাই হোক, সুপ্রিয় দর্শক, শেষ বিদায় ও জানাজা অনুষ্ঠানের আলোচনা এখানে শেষ করে এবার মূল আলোচনায় যাচ্ছি। মূল আলোচনাটা হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি এবং জাতীয় সংসদের স্পিকার বাকের কালিবাফ, তাদের দুজনকে ইসরায়েল দফায় দফায় হত্যার প্রচেষ্টা চালিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম খবর বের হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ইত্যাদি এর আগে খবর ছড়িয়েছে। আজকে আমি এই আলোচনাটা আনলাম, আমি আসলে অপেক্ষা করছিলাম আরো কংক্রিট তথ্যের জন্য, আরো সঠিক তথ্যের জন্য। সেই তথ্য এসেছে মার্কিন নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে। আমেরিকার নিউ ইয়র্ক টাইমস আপনারা সবাই হয়তো জানেন, খুবই প্রভাবশালী একটি পত্রিকা। আমেরিকা বা পাশ্চাত্য জগতে এর একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে, আপনারাও জানেন, আমিও জানি। এই নিউ ইয়র্ক টাইমস পত্রিকা এখন খবর দিচ্ছে যে যখন ইসলামাবাদের শান্তি আলোচনা চলছিল, তখন ইসরায়েল বাকের কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে হত্যা করার পরিকল্পনা করেছিল। এই বিষয়টা মার্কিন কর্মকর্তারা জানতে পারার পরে তারা সরাসরি ইরানকে নয়,
কিন্তু পাকিস্তান ও কাতার বা আরো কোনো কোনো দেশের মাধ্যমে ইরানকে বিষয়টা জানানোর ব্যবস্থা করেছিলেন, যাতে ইরান সতর্কতামূলক ব্যবস্থা নেয়। এই জায়গায় প্রশ্ন আসে, আমেরিকা ইরানকে সতর্ক হতে বলল, কিন্তু ইসরায়েল তো তাদের আসল মিত্র, আমেরিকার একটা মিত্র। আমেরিকা ইসরায়েলকে কি বলেছিল? নিউ ইয়র্ক টাইম বলছে, আমেরিকা ইসরায়েলকে বলেছিল, এই কাজ করো না তোমরা, খবরদার এই কাজ তোমরা করো না। যদি তাদেরকে হত্যা করা হয় তাহলে আলোচনার মতো কোনো লোক আর ইরানের অবশিষ্ট থাকবে না, এবং আলোচনাও আর হবে না। তাহলে কি হতো? তাহলে প্রচন্ড রকমের যুদ্ধ হতো, এতে কোনো সন্দেহ নেই। আমি একটু পরে সেই কথাটি আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, আমরা সবাই জানি এপ্রিলের 7 তারিখে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়। এপ্রিলের 11 তারিখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও আমেরিকার মধ্যে 47 বছরের ইতিহাসে প্রথমবারের মতো একেবারে ফেস টু ফেস সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়, যা ইতিহাসে নজিরবিহীন একটি ঘটনা। 47 বছরের ভিতরে কখনো আমেরিকা এবং ইরান সরাসরি ফেস টু ফেস বৈঠকে বসেনি, অনলি ওয়ান ইসলামাবাদে বসেছিল। ওই বৈঠকে অংশ নিয়েছিলেন প্রধান আলোচক হিসেবে স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ, সাথে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাহেব, আরো অনেক লোকজন ছিলেন। আমরা যতটুকু জানতে পেরেছি, মোট 47 জন একটি প্রতিনিধি দল ইসলামাবাদে আসে ইরান থেকে। ইরানের নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের লোকজন সেই আলোচনায় ছিলেন। ওই আলোচনায় ইরান এসেছিল আসলে খুবই আন্তরিকভাবে। এই আলোচনার মধ্য দিয়ে একটা বড় শান্তি চুক্তি অর্জন করা যায় কি না সেই চেষ্টা করে ইরান এসেছিল। কিন্তু ইসরায়েল সেখানে বাধা দেয়। কিন্তু কেন বাধা দেয়? বাধা দেওয়ার কারণটা কি? তাদের সমস্যা কি? ইসরায়েল বাধা দেয় কয়েকটি কারণে। এই কারণগুলো হচ্ছে, শান্তি আলোচনা যদি হয়, যুদ্ধবিরতি যদি চূড়ান্ত হয়ে যায়, তাহলে ইসরায়েল যা যা চাইছে সেগুলো তো আর হবে না। প্রশ্ন হচ্ছে, এখন ইসরায়েল ইরানের কাছে কি চাইছে? ইসরায়েল চেয়েছে ইরানের সরকার একদম পরিবর্তন করে ফেলবে, মগের মূল্য পাইছে। ইরানের পরমাণু কর্মসূচি অবশ্যই ধ্বংস করতে হবে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি অবশ্যই ধ্বংস করতে হবে। আঞ্চলিক বা যে প্রক্সি ফোর্স বলে যেটা পরিচিত, অর্থাৎ ইয়েমেন, সিরিয়া, ইরাক, লেবানন এবং গাজার যে সমস্ত প্রতিরোধকামী সংগঠন আছে, এই সংগঠনগুলোকে একেবারে ধ্বংস করে দেওয়া হবে। এই লক্ষ্যগুলো অর্জন না করা পর্যন্ত ইরানের সাথে কোনো আলোচনা নেই। এবং ফ্যাক্ট হচ্ছে, এই লক্ষ্যগুলো অর্জন হলে তো ইরানের সাথে আলোচনার কোনো প্রয়োজনই থাকতো না। সেই জন্য ইসরায়েল চেয়েছিল এই হত্যাকাণ্ড ঘটিয়ে আলোচনা একেবারে বানচাল করে দিতে, যাতে আর কোনো আলোচনা না হয়। বন্ধুরা, আমি ব্যক্তিগতভাবে মনে করি দুই পক্ষের লক্ষ্যই মূলত এক। তারপরেও আমরা দেখতে পাচ্ছি এরা দুই পক্ষ নানান সময়ে নানান রকম ফেস লাগায়। কোনটা ইসরায়েল কোনটা আমেরিকা বলা মুশকিল হয়ে যায়। আবার কখনো কখনো দেখা যায় এইটা ইসরায়েল এইটা আমেরিকা, তাদের দুইজনের সম্পর্ক নেই। এটা এটা এমন একটা ভাব, নাটক ছাড়া কোনো উপায় নাই। যেমন এখন ইসরায়েলের নেতানিয়াহুর সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনেক তর্ক বিতর্ক হচ্ছে, যুক্তি তর্ক হচ্ছে, মান অভিমান হচ্ছে, রাগ গুসা হচ্ছে, কিন্তু তাদের সম্পর্ক ঠিক আগের মতোই আছে। যেমন বাহরাইন থেকে পঞ্চম নৌবহরের ঘাঁটির একটা বিরাট অংশ ইসরায়েলে সরিয়ে নিয়েছে আমেরিকা। তার মানে কি দাঁড়ায়? যার যত যাই কিছু হোক, ইসরায়েল তো আর সেই বিশ্বস্ত মিত্র। বন্ধুরা, এর মানে আমার কাছে মনে হয় আমেরিকা আর ইসরায়েল যা চাইছে লোক দেখানো যে তার সম্পর্কের মতো উন্নতি হয়েছে, মূলে তারা এক। আমরা সিলেটি ভাষায় আছে রসুন খরা ফুটকি কিন্তু এক, আসলে তারা কিন্তু সেই অবস্থা। যাই হোক বন্ধুরা, আব্বাস আরাকচি ও বাকের কালিবাফকে যদি হত্যা করা হতো তাহলে কি হতো? তাহলে একটা কথা একেবারে নিশ্চিত,
ইরান ভয়াবহ জবাব দিত, ভয়াবহ প্রতিশোধ নিত। কারণ হচ্ছে কি জানেন, একেবারে সর্বশেষ মাতিঘর বলা যায়। এই দুইজনকে হত্যা করা ফেললে আব্বাস আরাকচি ও বাকের কালিবাফ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সম্মান জানিয়ে এই দুইজন ব্যক্তি আলোচনায় গিয়েছিলেন। যখন শান্তির দূত বা আলোচকদেরকে হত্যা করা হয় তখন সেখানে কিন্তু যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে, এবং তখন ইরানের সামনে একদম পরিষ্কার হয়ে যেত যে আসলে এরা যুদ্ধ চায়, এরা শান্তি চায় না। শান্তির কথা বলে ও ডেকে নিয়ে গিয়ে আমাদের নেতাদেরকে, কর্মকর্তাদেরকে, সবার মন্ত্রীদেরকে হত্যা করেছে। আসলে এরা শান্তি চায় না, এরা যুদ্ধ চায়। তখন ইরানের সামনে ভয়াবহ আক্রমণ, ভয়াবহ যুদ্ধ ছাড়া আর কোনো পথ থাকতো না। তাহলে কি হতে পারত? তাহলে হয়তো এমন হতে পারত, যুদ্ধের যতটা যে ধরন আমরা দেখেছি, হয়তো সেই ধরনের কিছু পরিবর্তন আসতো। এই কথার মধ্য দিয়ে আমি এটা বলতে চেয়েছি আপনাদেরকে, ইরান কিন্তু আসলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল ও আমেরিকার অবস্থানে, কিন্তু হত্যাকাণ্ডের দিকে যায়নি। ইরান যা করেছে, তারা আমেরিকা ও ইসরায়েল সামরিক ক্ষতি করেছে এবং সম্পদের ক্ষতি করেছে, কিন্তু হত্যাকাণ্ডের দিকে যায়নি। হয়তোবা যদি আব্বাস আরাকচি এবং বাকের কালিবাফকে তারা হত্যা করত, তাহলে ভিন্ন কিছু হতে পারতো। হয়তো এমন হতে পারতো, আব্বাস আরাকচি ও কালিবাফকে হত্যা করলে পরিস্থিতি তেমন নাও থাকতে পারতো, আরো বেশি ধ্বংসাত্মক হতো, আরো বেশি প্রতিশোধমূলক হতে পারতো। ইরানের হামলাগুলো প্রতিশোধমূলক আক্রমণাত্মক হতে পারতো। কোথায় কোথায় হত্যার পরিকল্পনা ছিল, কোথায় ইসরায়েল এই দুজনকে হত্যা করতে চেয়েছিল, এই হত্যাকাণ্ডের ঘটনা বেশ কয়েক জায়গাতে ঘিরে আছে। নিউ ইয়র্ক টাইমস একদম সব পরিষ্কার করে বলেনি যে, কিন্তু তাদের প্রতিবেদনে কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একটা টার্গেট ছিল ইসলামাবাদে এই দুজনকে হত্যা করা হবে। তারপরে আরেকটি টার্গেট ছিল ইরান থেকে পাকিস্তানে যাওয়ার সময়, অথবা পাকিস্তান থেকে ইরানে যাওয়ার সময় বিমান ধ্বংস করে দিয়ে ওদেরকে হত্যা করা হবে। বন্ধুরা, আবার কোন সামাজিক মাধ্যমে বলা হচ্ছে সুইজারল্যান্ডেও এরকম একটা বড় হত্যাকাণ্ড গড়ার চেষ্টা করেছিল ইসরায়েল। পাকিস্তানের বিষয়ে আমেরিকা নাকি পাকিস্তানি কর্মকর্তাদের জানিয়েছিল, এরপর পাকিস্তান পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। সেই ব্যবস্থাটা কি? ইরান থেকে যখন বিমান উড্ডয়ন করে পাকিস্তানের দিকে যায়, তখন পাকিস্তানের বিমান বাহিনী যুদ্ধ বিমান পাঠিয়ে একেবারে ইরান সীমান্ত থেকে তাদের বিমান স্কট করে ইসলামাবাদ পর্যন্ত আনা হয়। শুধু তাই না, ইসলামাবাদে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে। এই আলোচনার আগেও পরে কয়েকদিন ইসলামাবাদে ছুটি ঘোষণা করা হয়েছিল। বাস চলাচল, জনজীবনের লোক চলাচল, অনেক কিছু নিয়ন্ত্রিত ছিল, একেবারে কন্ট্রোল করা হয়েছিল। অনেক রুটে বাস চলাচল বন্ধ করা হয়েছিল। সম্ভবত বিমানের ফ্লাইটও কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল। তার মানে ইসলামাবাদের আকাশ সীমা বিশেষ নিয়ন্ত্রণ নেওয়া হয়েছিল। আলোচনা কিন্তু হয়েছিল শান্তি সুষ্ঠুভাবে। আলোচনার পর আমরা জেনেছিলাম প্রায় 21 থেকে 22 ঘন্টা আলাপ আলোচনা হয়েছিল। তারপরে নেতানিয়াহু ফোন করার পর সেই আলোচনা ভেঙে যায়। তারপরে পাকিস্তান থেকে ইরানি প্রতিনিধি দল যখন ফেরার উদ্যোগ নেয়, তখন ইরানের পক্ষ থেকেই পাকিস্তানের কাছে আশঙ্কা ব্যক্ত করা হয় ইসরায়েল বিমান হামলা চালাতে পারে। তখন পাকিস্তানের যুদ্ধ বিমান আবারও ইরানের প্রতিনিধি দলের বিমানকে স্কট দিয়ে ইরানের সীমান্তে পৌঁছে দেয়। ইরানের সীমান্ত পৌঁছে দেওয়ার পর ইরানের গোয়েন্দা কর্মকর্তারা তথ্য পায় ইসরায়েল আবার ইরানের এই বিমানে হামলা চালানোর চেষ্টা করেছে। তখন খুবই দ্রুতই মাশহাদের বিমানবন্দরে সেই বিমান অবতরণ করানো হয়। মাশহাদ হচ্ছে পাকিস্তান আফগানিস্তান সীমান্তের কাছাকাছি, অর্থাৎ পাকিস্তান সীমান্ত থেকেই সবচেয়ে নিকটবর্তী বিমানবন্দর ছিল মাশহাদ বিমানবন্দর। সেই মাশহাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করে বাকের কালিবাফ ও আব্বাস আরাকচিকে বহনকারী বিমানটি জরুরিভাবে অবতরণ করে। তারপরে মাশহাদ থেকে বাই রুটে অর্থাৎ গাড়িতে করে 8 ঘন্টার যাত্রা শেষ করে তারা তেহরানে পৌঁছান। সেই সময় কি ঘটেছিল?
ইরাক থেকে দুটো যুদ্ধ বিমান ইরানের আকাশে প্রবেশ করে। নিউ ইয়র্ক টাইমস একথা বলা হচ্ছে যে এখন নিশ্চিত করেছে, এবং সেই যুদ্ধ বিমান মূলত হামলা চালাতে চেয়েছিল বাকের খালিফা ও আব্বাস আরাকচিকে বহনকারী বিমান জরুরি ভিত্তিতে মাশহাদ বিমানবন্দরে অবতরণ করানো হয়, আর ইসরায়েলি বিমানকে তখন মোকাবেলা করা হয়। প্রতিরোধ ব্যবস্থা নিলে তারা পালিয়ে যায়। প্রশ্ন হচ্ছে, ইরান থেকে এই বিমান কিভাবে উঠলো ইরাকের? আমার এখন প্রশ্ন হচ্ছে, ইরাক থেকে এই বিমান কিভাবে উঠলো? ইরাকের মরুভূমির ভেতরে ইসরায়েল গোপনে দুটো বিমান ঘাঁটি করেছিল। সেই ঘাঁটি থেকে এ সমস্ত বিমান উড্ডয়ন করা হয়েছিল, এবং ইরাক সরকার তা জানতও না। কারণটা কি? একটা দেশের ভিতরে অন্য একটি দেশ গাড়ি কাটবে, আর এই দেশের সরকার জানবে না, তার কারণটা কি? ইরাকের বিরাট অংশ নিয়ন্ত্রণ করে আমেরিকা, সেখানে ইরাক সরকারের প্রবেশের অধিকার নেই। এই হচ্ছে একটা স্বাধীন দেশের পরিস্থিতি। চিন্তা হতে, ইরাক একটা স্বাধীন দেশ, এই স্বাধীন দেশের বিরাট একটা অংশ আমেরিকা নিয়ন্ত্রণ করে, আর আমেরিকা নিয়ন্ত্রণ করে, কিন্তু সেখানে ইরাকের কোনো মানুষ ঢুকতে পারে না, অস্তাক্ষর না। এবার আসে আমরা সুইজারল্যান্ডের হত্যাকথা। এখানে কিন্তু শেষ নয় ভাইয়েরা। সুইজারল্যান্ডের জেনেভায় পাকিস্তানি সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনিরকে হত্যার প্রচেষ্টা চালিয়েছিল ইসরায়েলি এজেন্টরা, এবং সেখানে বাকের খালিফা ও আব্বাস আরাকচিকেও হত্যা করতে পারে এমন খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়েছে। তো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে ইসরায়েল আসলে আলোচনা চায় না। আমেরিকা ও ইরানের মধ্যে এই শান্তি চুক্তি হোক, সেটা কখনোই ইসরায়েল চায় না। নেতানিয়াহু চাইছে না। আমেরিকা চাইছে মূলত ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক কেরিয়ার, রিপাবলিকানদের দলের রাজনৈতিক অবস্থান ঠিক রাখার জন্য। আর ইসরায়েল এই মুহূর্তে যত বেশি ইরানিদের ক্ষয়ক্ষতি করে দিতে পারে, ততই নেতানিয়াহুর জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা বা নতুন করে নির্বাচিত হওয়া সহজ, যার কারণে তার পক্ষ থেকে কখনোই ইরানের সাথে শান্তি চুক্তি করা বা ইরানের সাথে যুদ্ধ বন্ধ করা, এগুলো কোনো কিছু নিয়ে এখন ভাবতে চায় না। তবে এটা ঠিক যে এই ধরনের নতুন হত্যাকাণ্ড ঘটলে ইরান অবশ্যই তার জবাব দেবে। ইরান খুব সম্প্রতি বলছে, সর্বোচ্চ নেতা সহ যে সমস্ত ব্যক্তিকে হত্যা করা হয়েছে তাদের প্রাণের বিনিময়ে যে প্রতিশোধ হয়, সেই প্রতিশোধ নেওয়া হবে। এটা ইরান কখনো ভুলে যাবে না। বন্ধুরা, আমরা দেখি এবং অপেক্ষা করি আসলে ভবিষ্যতে কি হতে যাচ্ছে। তবে এ কথা ঠিক যে মধ্যপ্রাচ্যে আসলে চুক্তি নিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা হবে, এটা বিশ্বাস করা খুব কঠিন। কারণ যে আদর্শ, যে মত, যে মতদ্বন্দ্ব, যে মতভেদ, সেগুলো চুক্তি দিয়ে সমাধান করার যোগ্য বলে আমার কাছে মনে হয় না। এগুলো যুদ্ধ দিয়েই সমাধান করতে হবে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে আমি জানতে চাই, আমার কাছে তো মনে হয় মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরানের সাথে আমেরিকা ও ইসরায়েলের যে সংকট রয়েছে, এই সংকট আসলে চুক্তি দিয়ে সমাধান করা খুব কঠিন। সেক্ষেত্রে হয়তোবা যুদ্ধই সমাধান অনিবার্য হবে। আপনাদের কাছে কি মনে হয়? যুদ্ধ তো হয়েছে কয়েক দফা, আপনারা কি মনে করেন কূটনীতির মধ্য দিয়েই সমাধান হবে, অথবা নাকি আবার যুদ্ধ শুরু হবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জুম্মা মুবারক।